গুড মর্নিং। নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের অধ্যায় ৩ দুতরফা দাখিলা পদ্ধতি, এখান থেকে আমি কিছু অঙ্ক দেখিয়েছি, কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সেগুলো আমি দেখিয়েছি। এর আগের ক্লাসে আমি একতরফা দাখিলা পদ্ধতিটা কি বা বলতে কি বোঝায় সেটা আমি বলেছিলাম। আর একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক আছে, সেই অঙ্কটা আমি করাবো। তবে বইতে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করাবো না, কিন্তু বইয়ের সূত্র ধরে ঠিক একই রকমভাবে একই প্যাটার্নের আমি দেখাবো। একই প্যাটার্নের আমি অঙ্ক দেখাবো। হ্যাঁ, তুমি এই অঙ্কগুলো একটু খেয়াল করবে। আমি মোট আরো ২-৩টায় অঙ্ক দেখাবো। আমি দেখো এটা কি বলেছে এবং সূত্রটা কি সেটা আমি পরে আলোচনা করছি। আগে অঙ্কটা আমরা পড়ি, কি বলেছে, তথ্যগুলো কি। জনাব আরমান তার ব্যবসায় প্রতিষ্ঠান ভৈরব ট্রেডার্সের ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০১৯ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ৮,৫০,০০০ ও ৪,৫৫,০০০ টাকা। উক্ত বছরে জনাব আরমান আরও ৭৫,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন এবং নগদ উত্তোলন করেন ৬৬,০০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে তার ব্যবসায়ের সম্পদ ও দায় সমূহ নিম্নরূপ: নগদ ৮০,০০০ টাকা, মজুত পণ্য ৫০,০০০ টাকা, দেনাদার ৬৫,০০০ টাকা, আসবাবপত্র ৪৫,০০০ টাকা, কম্পিউটার ৭৫,০০০ টাকা, ব্যাংক ঋণ ৮৫,০০০ টাকা, পাওনাদার ৩০,০০০ টাকা। আচ্ছা, ক কি বলেছে? ভৈরব ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ বলেছে ভৈরব ট্রেডার্সের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। গ বলেছে ভৈরব ট্রেডার্সের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তবে মজার বিষয়, প্রথম যে অঙ্কটা দেখাচ্ছি সেই অঙ্কটা আমরা সবাই আশা করি যে লাভের একটা অঙ্ক বা সরাসরি দেখাবো, সেখানে ক্ষতির এই অঙ্কটা, ক্ষতির একটা অঙ্ক তোমাদের প্রথম দিয়ে শুরু করছি। আচ্ছা দেখো, ১ তারিখের দেখো কি বলেছে, ১ জানুয়ারি ২০১৯ তারিখে, যেটা নাকি ১ তারিখ বা ২০১৯ সালের ১লা জানুয়ারি ১৯ তারিখ, ১৯ সালের ১ জানুয়ারি তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল ৮,৫০,০০০ ও ৪,৫৫,০০০। ১ তারিখের যেটা আছে সেগুলো হচ্ছে প্রারম্ভিক, সেটা কি প্রারম্ভিক। আর এখানে দেওয়া আছে দেখো ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের সম্পদ ও দায়, এটা ৩১শে ডিসেম্বর সম্পদ ও দায়গুলো আলাদাভাবে দেওয়া ছিল, সেটা দিয়ে এবং ১ তারিখে যেটা আছে সেটা দিয়ে আমরা কি নির্ণয় করব? প্রথম প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব, তারপর সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করব, তারপর লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করব। আচ্ছা, তোমাদের বইতেও প্রায় একই রকমভাবে অঙ্ক দেওয়া আছে। তবে সূত্রগুলো আমি দেখি, সূত্রগুলো লিখে লিখে অঙ্কগুলো আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে আমরা ১ নম্বর অঙ্কে যাই, মানে কতে যাই, ১ নম্বর না কতে। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে কি লাগে? প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়টা বাদ হবে। আজ এটা হচ্ছে ফর্মুলা বা সূত্র। এখানে ১ তারিখে প্রারম্ভিক মোট সম্পদ কিন্তু দেওয়া আছে ৮,৫০,০০০। এই যে মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ৮,৫০,০০০ ও ৪,৫৫,০০০। তাহলে মোট সম্পদ দেওয়া আছে ১ তারিখের ৮,৫০,০০০ আর দায়ের পরিমাণ দেওয়া আছে ৪,৫৫,০০০। তাহলে প্রারম্ভিক মূলধন যখন নির্ণয় করতে বলবে তখন আমরা সূত্রের মধ্যে এটা ফেলে দেব। সূত্রটা কি? প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ ছিল ৮,৫০,০০০। এই যে ৮,৫০,০০০ আমরা লিখেছি ৮,৫০,০০০, আর প্রারম্ভিক মোট দায় ছিল ৪,৫৫,০০০, ৪,৫৫,০০০। এই যে ৪,৫৫,০০০। তাহলে এটা ৮,৫০,০০০ টাকা থেকে ৪,৫৫,০০০ টাকা বিয়োগ করলে কত হয়? ৩,৯৫,০০০ টাকা। এটা কিন্তু প্রারম্ভিক মূলধনের পরিমাণ বেরিয়ে গেল। এটা কি হলো? প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হলো। এখানে তো সরাসরি দেওয়া আছে প্রারম্ভিক মোট সম্পদ আর প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে ৮,৫০,০০০ আর প্রারম্ভিক মোট দায় দেওয়া আছে ৪,৫৫,০০০। সেটা দিয়ে আমরা বের করতে পারলাম। তাহলে ক এর অংশ শেষ।
ভৈরব ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করলাম? প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ ছিল 8,50,000 আর প্রারম্ভিক মোট দায় ছিল 4,55,000। 8,50,000 টাকা থেকে 4,55,000 টাকা বিয়োগ করলাম, কত হলো? 3,95,000 টাকা। এটা প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হলো। তারপরে যেটা বলেছে ভৈরব ট্রেডার্সের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে গেলে কি লাগবে? সমাপনী মূলধন ইকুয়াল টু সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দায়। এখানে সমাপনী মোট সম্পদ কিন্তু দেওয়া নেই, সমাপনী মোট দায় দেওয়া নেই, কিন্তু 31শে ডিসেম্বর 2019 তারিখে তার ব্যবসায়ের সম্পদ ও দায়, সমাপনী সম্পদ এবং দায় আলাদা আলাদাভাবে দেওয়া আছে, সেগুলো আমরা একসাথে করে যোগ করব, যোগ করে পরে বিয়োগ করব। দেখি কিভাবে নির্ণয় করতে হয়। যেমন এখানে সম্পদ কোনটা? নগদটা সম্পদ, মজুত পণ্যটা সম্পদ, দেনাদার সম্পদ, আসবাবপত্র সম্পদ, কম্পিউটার সম্পদ। হ্যাঁ, এগুলো আমরা যোগ করব। এটা কি মোট সম্পদ হয়ে যাবে। নগদ, মজুত পণ্য, দেনাদার, আসবাবপত্র, কম্পিউটার, এগুলো যোগ করব, তাহলে হলো সমাপনী মোট সম্পদ। আর ব্যাংক ঋণ আর পাওনাদার যোগ করব, এটা যোগ করলে হবে সমাপনী মোট দায়। আলাদাভাবে আমরা করব। দেখো এখানে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কিভাবে করেছে। সমাপনী সম্পদ নগদ ছিল 80,000 টাকা, মজুত পণ্য ছিল 50,000 টাকা, দেনাদার ছিল 65,000 টাকা, আসবাবপত্র ছিল 45,000 টাকা, কম্পিউটার ছিল 75,000 টাকা। তাহলে কত হলো? 3,15,000। দেখো সমাপনী সম্পদের মধ্যে সম্পদ কোনগুলো সেগুলো এখন জানতে হবে। নগদ তহবিল, সমাপনী মজুদ, দেনাদার, আসবাবপত্র, কম্পিউটার, এগুলো সব সম্পদ। তাহলে নগদ ছিল 80,000, মজুত পণ্য ছিল 50,000, দেনাদার ছিল 65,000, আসবাবপত্র ছিল 45,000, কম্পিউটার ছিল 75,000। এগুলো আমরা লিখলাম। দেখো সমাপনী মূলধনটা কিভাবে নির্ণয় করছি। সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়। সমাপনী সম্পদ নগদ 80,000 ছিল, আবারও বলছি, মজুত পণ্য 50,000, দেনাদার 65,000, আসবাবপত্র 45,000, কম্পিউটার 75,000। সব যোগ করলে হলো সমাপনী মোট সম্পদ হলো কত? 3,15,000। তাহলে 3,15,000 টাকা হলো সমাপনী মোট সম্পদ। আর সমাপনী দায়, এখানে মনে দায়টা দেওয়া ছিল ব্যাংক ঋণ আর পাওনাদার। পাওনাদারের আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব এবং দেনাদারের আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে ব্যাংক ঋণ ছিল 85,000 আর পাওনাদার ছিল 30,000। তাহলে দেখো এই যে সমাপনী দায়, ব্যাংক ঋণ 85,000, পাওনাদার 35,000। তাহলে কত হলো? দেখো ব্যাংক ঋণ 85,000, পাওনাদার 35,000, মোট হলো 1,20,000। তাহলে মোট সমাপনী দায় কত হলো? 1,20,000। আর মোট প্রারম্ভিক সম্পদ কত হলো? মোট সমাপনী সম্পদ 3,15,000। আমাদের ফর্মুলাটা এখানে যেমন দিয়েছি, প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, আর সেটা হবে সমাপনী মূলধন ইকুয়াল টু সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দায়। এখানে কিন্তু অলরেডি তোমার সমাপনী মোট সম্পদ আমরা এইভাবে আমরা একটু করে দেখিয়েছি। অনেকগুলো যে আলাদা আলাদাভাবে যেহেতু দেওয়া আছে, সমাপনী মোট সম্পদ দেওয়া আছে 3,15,000 আর সমাপনী মোট দায় আমরা বের করেছি 1,20,000। তাহলে আমরা বের করেছিলাম সমাপনী মোট সম্পদ 3,15,000 আর সমাপনী মোট দায় বের করেছিলাম 1,20,000। আচ্ছা, তুমি ওভাবে ফর্মুলা লিখে নিতে পারো এখানে নিচে দিয়ে, যে সমাপনী মূলধন ইকুয়াল টু সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। ওটা আমি না লিখে যেহেতু একটা ছকের মধ্যে করেছি, সেই ছকে আমরা বিয়োগ করে দিয়েছি। সমাপনী মোট সম্পদ বের হয়েছে 3,15,000 আর সমাপনী মোট দায় বের হয়েছে 1,20,000। তাহলে সমাপনী মূলধনের পরিমাণ কত? 1,15,000। 3,15,000 টাকা থেকে 1,20,000 টাকা বিয়োগ হবে 1,95,000। 1,95,000 হচ্ছে সমাপনী মূলধন। আর সমাপনী মোট সম্পদ ছিল 3,15,000 আর সমাপনী মোট দায় ছিল 1,20,000। এই 3,15,000 টাকা থেকে 1,20,000 টাকা বিয়োগ করলাম, তাহলে সমাপনী মূলধন বের হলো 1,95,000। কত বের হলো? 1,95,000। তাহলে সমাপনী মূলধনের পরিমাণও আমরা বের করে ফেললাম। তাহলে ভৈরব ট্রেডার্সের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। দেখো এখানে পার্থক্যটা কি ক এবং খ এর সাথে? কতে কিন্তু মোট সম্পদ এবং মোট দায় সরাসরি দেওয়া ছিল, আমরা করে ফেলেছি, কিন্তু খতে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছে, সেখানে সম্পদ এবং দায় আলাদা আলাদাভাবে দেওয়া আছে, মানে অনেকগুলো সম্পদ এবং অনেকগুলো দায় আলাদা আলাদাভাবে দেওয়া আছে, সেগুলো মোট
সম্পদটা আমাদের বের করতে হবে এবং মোট দায়টা বের করতে হবে। তাই এখন আমাকে জানতে হবে কোনগুলো সম্পদ এবং কোনগুলো দায়। সম্পদ ও নগদ তহবিল, মজুদ পণ্য, দেনাদার, কম্পিউটার, আসবাবপত্র, দালান কোঠা যদি থাকে দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলো সবই সম্পদ। আর দায় হচ্ছে পাওনাদার, ব্যাংক ঋণ বা শুধু ঋণ থাকলে সেটা হচ্ছে দায়। তাহলে মোট সম্পদ থেকে মোট মোট সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায়টা বিয়োগ করলাম, বিয়োগ করলে হলো সমাপনী মূলধন 1,95,000 টাকা। মোট সম্পদ ছিল 3,15,000 আর সমাপনী মোট দায় আমরা বের করেছিলাম 1,20,000। তাহলে আমরা বের করেছিলাম 3,15,000 মোট সমাপনীর সম্পদ আর মোট সমাপনী দায় বের করেছি 1,20,000, বিয়োগ করলে হয় 1,95,000, এটা সমাপনী মূলধন। আচ্ছা, তারপর যেটা বলেছে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এখানে একটা সূত্র আছে, লাভ বা ক্ষতি। হ্যাঁ, লাভ বা ক্ষতি, ক্ষতি বা লাভ বা ক্ষতি বের করতে গেলে সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হবে। যদি উত্তোলন না থাকে তাহলে যোগ করার কোনো প্রয়োজন নাই, কিন্তু এই অঙ্কে উত্তোলন মনে হয় আছে। মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন কখনো দেওয়া থাকে, কখনো দেওয়া না থাকেও না। যদি না থাকে তাতে কোনো সমস্যা নেই, আর দেওয়া থাকলে সেখানে যোগ করতে হবে। তাহলে অতিরিক্ত মূলধনটা একটু ভিন্নভাবে লেখা থাকতে পারে। তাহলে কি ফর্মুলাটা? লাভ ক্ষতি নির্ণয় করতে গেলে সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা যোগ করতে হয়, সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা যোগ করতে হয়, তা মাইনাস করতে হয় প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করতে হয়। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, উক্ত বছরে জনাব আরমান আরও 75,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। তার মানে এটা হচ্ছে তোমার অতিরিক্ত মূলধন। তিনি বছরের একটা সময়ে, উক্ত বছরে জনাব আরমান যে কোনো একটা সময়ে 75,000 টাকা বিনিয়োগ করেন, তার মানে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। এবং নগদ উত্তোলন করেন 66,000 টাকা, এবং নগদ তিনি উত্তোলন করেন কত? 66,000 টাকা। তাহলে অতিরিক্ত মূলধনের পরিমাণও এখানে দেওয়া আছে, সরাসরি অতিরিক্ত মূলধন কথাটা দেওয়া নেই, দেওয়া আছে উক্ত বছরে জনাব আরমান আরও 75,000 টাকা বিনিয়োগ করেন। তার মানে এটা হচ্ছে ব্যবসায় বিনিয়োগ করলেন, তার মানে এটা হচ্ছে অতিরিক্ত মূলধন। এবং নগদ উত্তোলন করেন কত? 66,000 টাকা, 66,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা ফর্মুলায় ফেলে দিই। সমাপনী মূলধন, আমরা সমাপনী মূলধনটা বের করেছি। সমাপনী মূলধনটা বের করেছি কত? 1,95,000 টাকা। 1,95,000 টাকা সমাপনী মূলধন 1,95,000 টাকা যোগ উত্তোলন 66,000 টাকা। তোমার এখানে দেখো প্রশ্নের মধ্যে নগদ উত্তোলন করেন 66,000 টাকা, নগদ উত্তোলন করেন 66,000 টাকা। তাহলে নগদ যেটা উত্তোলন করেন 66,000 টাকাটা, সেটা সমাপনী মূলধনের সাথে যোগ করলাম 66,000 মাইনাস প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন আমরা বের করেছি, প্রথম দেখো 3,95,000 টাকা প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন 3,95,000 টাকা। দেখো 3,95,000 টাকা যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন কোথায় আছে? দেখো এই যে এখানে বলেছে উক্ত বছরে জনাব আরমান আরও 75,000 টাকা বিনিয়োগ করেন। এই যে 75,000 টাকা বিনিয়োগ করেন, এটা সরাসরি বলে দেয়নি অতিরিক্ত মূলধন বা মূলধন, এটা এইভাবে বলে দিয়েছে যে মাঝামাঝি সময় তিনি আরও বিনিয়োগ করেন। যেহেতু তিনি বিনিয়োগ করেছেন তার ব্যবসা প্রতিষ্ঠানে, তার মানে সেটা হচ্ছে তার অতিরিক্ত মূলধন। এই 75,000 টাকা বিনিয়োগ করেন, এই যে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা 75,000 টাকা যোগ করলাম। তাহলে সমাপনী মূলধন ছিল 1,95,000, এর সাথে উত্তোলন যোগ করলাম। আর প্রারম্ভিক মূলধন ছিল 3,95,000, এর সাথে অতিরিক্ত মূলধন 75,000, সেটা যোগ করলাম। আচ্ছা, তারপর দেখো তাহলে 1,95,000 মানে সমাপনী মূলধন যোগ উত্তোলন 66,000, এটা যোগ করলে হয় 2,61,000। এটা থেকে বাদ দেব ওই প্রারম্ভিক মূলধন 3,95,000 আর অতিরিক্ত মূলধন 75,000 আছে, সেটা যোগ করলে হয় 4,70,000। 4,70,000, এই 4,70,000 এখানে বেশি। 4,70,000 টাকা থেকে 2,61,000 বিয়োগ করলে, মানে 2,61,000 টাকা থেকে 4,70,000 টাকা বিয়োগ করলে মাইনাস চলে আসছে 2,09,000। মাইনাস চিহ্ন বা মাইনাস চিহ্ন আসলে মাইনাসও দিয়ে দিতে পারো, দিলে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। অথবা এভাবে যদি ব্র্যাকেট দিয়ে দাও তাহলে এটাকে মাইনাস বোঝাচ্ছে, নেগেটিভ বোঝাচ্ছে। তাহলে এটা কি হলো? ক্ষতি হলো, লাভ হয়নি, ক্ষতি হলো। নেগেটিভ চিহ্ন বা মাইনাস চিহ্ন চলে আসছে, তাই এটা কি? ক্ষতি হলো, ক্ষতি। তাহলে কিভাবে ক্ষতি? সমাপনী মূলধন বের করেছি, উত্তোলনের পরিমাণ দেওয়া ছিল। প্রাথমিক মূলধন বের করেছি, অতিরিক্ত মূলধন দেওয়া ছিল। তাহলে সমাপনী মূলধনের সাথে উত্তোলনের পরিমাণ যোগ করেছি,
আর প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করেছি, করার পর দেখা গেল যে 2,61,000 টাকা থেকে 4,70,000 টাকা বিয়োগ করলে 2,09,000 হয়, কিন্তু এটা লাভ না, ক্ষতি, কারণ এটা মাইনাস চিহ্ন চলে আসছে। তাই ক্ষতি হলো কত? ক্ষতি হলো 2,09,000 টাকা হচ্ছে ক্ষতি। আর যদি এখানে মাইনাস চিহ্ন না আসতো তাহলে তোমার ক্ষতি হতো না, সেটা হতো লাভ। সেই অঙ্ক, লাভের অঙ্ক কীভাবে লাভ করতে হয়, লাভের অঙ্কটা আমরা করে দেখাবো পরবর্তী ক্লাসে। তাহলে দেখো, এই অঙ্কটা কিন্তু খুব সহজ এবং পরীক্ষায় আসবে। এই অঙ্কটা খুব সহজ এবং পরীক্ষায় এই অঙ্কটা আসবে, পরীক্ষায় অবশ্যই এই অঙ্কটা আসবে। আমি তোমাদের এরপর আরও একটা বা দুইটা অঙ্ক করে দেখাবো, যাতে অন্তত পক্ষে এই অঙ্কটা তোমরা আয়ত্তের মধ্যে নিতে পারো, এবং পরীক্ষায় যেহেতু আসবে এটা করতেই হবে। এবং এই অঙ্কগুলো এখন যেগুলো করিয়ে যাচ্ছি, এই অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক খাতা এবং ক্লাসওয়ার্ক খাতা দুইটাতেই করে ফেলবে। হোমওয়ার্ক খাতা এবং ক্লাসওয়ার্ক খাতা দুইটা খাতাতেই একই অঙ্ক থাকবে। হ্যাঁ, তাহলে তোমাদের এই অঙ্কটা আর ভুল হবে না। তাহলে দেখো, এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো থেকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করলাম, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করলাম, লাভ বা ক্ষতি যে কোনো একটা হবে। এখানে প্রথমটাই কিন্তু ক্ষতির পরিমাণ নির্ণয় করলাম। তাহলে বইয়ের সূত্রগুলো আছে ঠিকই, কিন্তু অঙ্কটা একটু ভিন্ন ধরনের, বইয়ের মতো না। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে গেলে সূত্রটা কি? প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এই অঙ্কে দিয়ে দিয়েছে প্রারম্ভিক মোট সম্পদ দিয়ে দিয়েছে, প্রারম্ভিক মোট দায় সম্পদ দিয়ে দিয়েছে, প্রারম্ভিক মোট দায়ও দিয়ে দিয়েছে, তাই তোমার সমস্যা হয়নি। আর যখন সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করবে, তখন সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বিয়োগ করবে। এখানে কিন্তু সরাসরি সমাপনী মোট দায় এবং সমাপনী মোট সম্পদ এবং সমাপনী মোট দায় দিয়ে দেয়নি, আলাদা আলাদাভাবে কোনগুলো সম্পদ কোনগুলো দায় সেগুলো দিয়েছে। সেগুলো যোগ করে আমরা সমাপনী মোট সম্পদ আমরা করেছি, সেটা বের করেছি 3,15,000, আর সমাপনী মোট দায় বের করেছি 1,20,000। এই বিয়োগ করলে হয় 1,95,000। এটা সমাপনী মূলধন আমরা বের করেছি। তারপর লাভ ক্ষতি নির্ণয় করতে গেলে ফর্মুলা কি? দেখো, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তোমার এগুলো সব কিছু তুমি অঙ্কে দেওয়া থাকবে, শুধু সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধন এটা বের করতে হবে। আবার কখনো কখনো এটা দেওয়াও থাকে, সেই অনুযায়ী কাজ করতে হবে। উত্তোলনটা যোগ করতে হয়, মনে রাখবে, সমাপনী মূলধনের সাথে, আর অতিরিক্ত মূলধনটা যোগ করতে হয় প্রারম্ভিক মূলধনের সাথে। অনেক সময় সরাসরি বলে দেয় অতিরিক্ত মূলধন, অথবা অনেক সময় বলে দেয় যে এই অঙ্কটার মধ্যে যেটা আছে, তিনি আরও একটা সময়ে 75,000 টাকা বা যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে, এখানে বলেছে 75,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন, তাহলে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। তাহলে তুমি দেখো, এই সূত্রগুলো, তিনটে সূত্র, লাভ ক্ষতির, তারপর সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র আর প্রারম্ভিক মূলধনের সূত্র, মূলধন নির্ণয়ের সূত্র, তিনটে সূত্র শিখলেই, এবং কোনটা সম্পদ কোনটা দায় এটা যদি একটু মনে রাখতে পারো, তাহলে এই অঙ্কটা তোমাদের হয়ে যাচ্ছে, তোমরা করতে পারবে। তাহলে আমরা প্রথমে কি বের হলো? ক্ষতি আমরা বের হলো, এটা যেহেতু মাইনাস চিহ্ন আছে বা ব্র্যাকেট দিয়ে দিয়েছে, মাইনাস চিহ্ন আছে। হ্যাঁ, তাহলে এটা ক্ষতি বের হলো। তাহলে দেখো, আমরা কিন্তু এই অঙ্কটা মোটামুটিভাবে আমরা করলাম। এই অঙ্কের জন্য আমাদের কি প্রয়োজন হচ্ছে সেই তিনটে সূত্র, যে সূত্রগুলো দেওয়া আছে বইতে, এবং সেগুলো আমি দেখালাম করে। আর আরেকটা জিনিস তোমার প্রয়োজন, কোনটা সম্পদ কোনটা দায়, কোনটা সম্পদ এবং কোনটা দায়, এটা তোমার জানা। এবং মুখে মুখে কিন্তু এগুলো বলে যাচ্ছি, এগুলো তোমাদের জানতে হবে এভাবে। আরেকটা জিনিস তোমাদের এখানে প্রয়োজন, সেটা হচ্ছে যে কোনটা অতিরিক্ত মূলধন কোনটা উত্তোলন কিভাবে তোমার লেখা আছে, কোনটা দেওয়া আছে কিনা, কিভাবে দেওয়া আছে সেটা একটু খেয়াল করতে হবে। যাই হোক, আজকে যেহেতু প্রথমে অঙ্কটা আমরা করলাম, তোমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখলে সেটা আরও সহজ হয়ে যাবে। তোমরা অঙ্কগুলো দেখতে থাকো, ক্লাসওয়ার্ক খাতা এবং হোমওয়ার্ক খাতায়, দুইটা খাতায় তোমরা তুলতে থাকো। যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।